ভাদ্র মাসের সন্ধ্যা, আকাশে মেঘ জমেছে। সেদিন সন্ধ্যায় মা গোয়ালঘরে দুধ দোয়াচ্ছিলেন। দূরে বাজ পড়ার শব্দ, ঝমঝম বৃষ্টি। আমি মাকে দেখছিলাম। হারিকেনের আলো তার চোখ চকচক করছিল। তার হাতের লালচে শাখা, কপালে সিঁদুর। বহুদিন চলে গেছে, তবুও তাকে এত সুন্দর লাগছিল যে নিজেকে সামলাতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার নাম অমিতা। ভাদ্রের সেই সন্ধ্যায় আমাদের পারিবারিক জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাদের সবার জীবনকে একেবারে বদলে দিয়েছিল। আমাদের পরিবারে আছি আমি, আমার মা রাধা, বাবা প্রদীপ, ছোট ভাই অনির্বাণ আর দাদা প্রশান্ত। আমরা থাকি মেদিনীপুরের এক গ্রামে, যেখানে আমাদের পুরনো বাড়িটা গাছপালায় ঘেরা, একটু নির্জন জায়গায়। মা সুন্দর, কিন্তু জীবনের কষ্টে ক্লান্ত। বাবা মাছের ব্যবসা করেন, সারাদিন খাটাখাটনি করে রাতে বাড়ি ফেরেন। দাদা প্রশান্ত কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ে, বছরে দুবার বাড়ি আসে। আর ছোট ভাই অনির্বাণ, যাকে আমরা আদর করে অনু ডাকি, সে এখনও স্কুলে পড়ে। আমি কলেজে পড়ি, গ্রামের কলেজ থেকেই বাংলা অনার্স করছি। সেদিন সন্ধ্যায় মা গরু দোয়াচ্ছিলেন, আমি তার কাছে গেলাম। মাকে দেখে মনে হচ্ছিল না যে উনি আমার থেকে মাত্র 18 বছরের বড়। বাবা মায়ের বিয়ে হয়েছিল মায়ের যখন মাত্র 16 বছর বয়স। মা 27 বছর বয়সেই বিধবা হয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা সবাই জানত না। আসলে আমাদের পারিবারিক রহস্য ছিল একটা গভীর মিথ্যা, যা শুধু আমি আর মা ছাড়া কেউ জানত না। মা, আমি ফিসফিস করে বললাম, বাবা আজ ফিরবে না, তাই না? মা চমকে উঠলেন, বালতির দুধ একটু ছলকে পড়ল। তুই জানিস? তিনি আর চোখে আমার দিকে তাকালেন। হ্যাঁ মা, আমি সবই জানি। তুমি কতদিন আর লুকাবে? মা হাতের কাজ থামিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে ভয়, উদ্বেগ আর অসহায়ত্ব। চল ভিতরে, তিনি ফিসফিস করলেন, এখানে কেউ শুনে ফেলতে পারে কি? আমরা দুজনে ভিতরে এলাম। মা দুধের বালতিটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে এসে বসলেন। বাইরে তখন ঝড়ের বেগ বাড়ছে, জানালার পাল্লা ঝনঝন করছে। হারিকেনের আলো আমাদের মুখগুলো ছায়াচ্ছন্ন দেখাচ্ছিল। তুই কি করে জানলি? মা জিজ্ঞেস করলেন। যেদিন সেই চিঠিটা এসেছিল 13 বছর আগে, সেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম। সেদিন রাতে তোমার ডায়েরি পড়েছিলাম। জানি এটা ঠিক হয়নি, কিন্তু আমি জানতে চেয়েছিলাম তুমি কেন কাঁদছ গু। মা নিঃশ্বাস ফেললেন, তাহলে তুই জানিস? তোর বাবা আসলে গি? হ্যাঁ, বাবা আসলে আমার বাবা নন। তিনি 13 বছর আগে মারা গেছেন। এই যে দীপক কাকা, যাকে আমরা সবাই বাবা বলে ডাকি, তিনি আসলে তোমার দেওর, আমার কাকা গু। মা কাপা হাতে আমার হাত ধরলেন। হ্যাঁ, তোর আসল বাবা ছিলেন অরিন্দম, দীপকের বড় ভাই। একটা বাস দুর্ঘটনায় মারা যান। দীপক তখন আমাদের পরিবারকে সামলাতে এগিয়ে আসে। সমাজে কুৎসা রটতে শুরু করে। একটা বিধবা, ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে। দীপক তখন বলে ও আমাদের বিয়ে করবে গি। মা, আমি সবই জানি। কিন্তু এটা আমাদের ছোট পরিবারের গোপন রহস্য। বাইরের কেউ জানে না, এমনকি দাদাও না, অনুও না গি। মা আবার বললেন, কিন্তু এখন আরও বড় একটা সমস্যা আসছে। তোর সেই বাবা, মানে দীপক, সেও আসলে জীবিত নয় গু। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কি বলছো মা? মা আমার দিকে তাকালেন, তার চোখ ছলছল করছিল। জাগরণপুরের সেই জঙ্গলে, যেখানে ও মাছ ধরতে যায়, ওখানে ওর সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ও আমায় কিছু বলতে মানা করেছে, কিন্তু এখন ও নিজেই বিপদে গি। কি ঘটনা মা? দেখ, তোর বাবা, মানে দীপক, ওর ব্যবসার কিছু টাকা পয়সা নিয়ে মাঝে মাঝে জাগরণপুরের জঙ্গলে যায়। ওখানে এক মহাজনের কাছে টাকা রেখে আসে। আসলে ওই জঙ্গল নিয়ে রহস্য আছে। ওখানে একটা গুপ্তধন আছে বলে গুজব। তা নিয়ে দীপক বছর দুয়েক ধরে ওখানে যাচ্ছে গি। বাইরে তখন বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাস তখনও জোরে বইছে। আমার কানে অস্পষ্ট এক আওয়াজ আসছিল, যেন কেউ আমাদের বাড়ির চারপাশে ঘুরছে। মা আবার বলতে শুরু করলেন, ওই গুপ্তধন খুঁজতে গিয়ে দীপক কিছু লোকের নজরে পড়ে গেছে। এরা খুব বিপজ্জনক লোক দাদা। এরা পুরনো এক দলের লোক, যারা এই এলাকায় বহু পুরনো থেকে কাজ করে। এরা মনে করে ওই ধন ওদের। আর এই লোকগুলো দীপককে ধমকি দিয়েছে যে গি। হঠাৎ দরজায় শব্দ। মা কথা থামিয়ে দিলেন। আমি দরজার দিকে তাকালাম।
দরজা ধীরে ধীরে খুলছিল। আমরা দুজনেই ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। দরজা পুরো খুলতেই দেখি দাঁড়িয়ে আছে অনু। তোরা কি করছিস এখানে? সে জিজ্ঞেস করল। কিছু না, মা তাড়াতাড়ি বললেন, বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম গু। বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গেছে। অনু সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। আমি একটা আওয়াজ শুনলাম, তাই উঠে এসেছি। কোনো আওয়াজ নেই, আমি জোর দিয়ে বললাম। আমি স্পষ্ট শুনলাম, অনু জেদ করল। কেউ বাড়ির পেছনে ঘুরছে গি। মা আর আমি চোখাচোখি করলাম। তুই নিশ্চয়ই ভুল শুনেছিস, মা বললেন। না মা, আমি স্পষ্ট শুনেছি, অনু বলল, একটা বেশ জোর পদশব্দ। মা উঠে দাঁড়ালেন। আমি দেখছি, তিনি বললেন। তোরা এখানেই থাক গু। না মা, আমি বাধা দিলাম, আমি তোমার সাথে যাব গু। আমিও যাব, অনু বলল। কেউ যাবে না, মা দৃঢ় স্বরে বললেন। আমি দেখে আসছি। হয়তো পাড়ার কুকুরটা ঘুরছে গি। মা হারিকেন হাতে নিয়ে বাইরে গেলেন। আমরা জানলা দিয়ে দেখলাম হারিকেনের আলো। মা বাড়ির চারপাশে ঘুরে দেখছেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন, যেন কিছু একটা দেখতে পেয়েছেন। তারপর ছুটে ভিতরে এলেন। কি হলো মা? আমি জিজ্ঞেস করলাম। কিছু না, তিনি বললেন, শুধু এই দেখ। তিনি একটা কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। আমি কাগজটা হাতে নিয়ে পড়লাম। তাতে লেখা, ঝরনার যেখানে শুরু, পাথরের নিচে উত্তর। অদ্ভুত একটা লেখা, যেন কোনো সাংকেতিক বার্তা। এটা কি মা? আমিও জানি না, মা বললেন, এটা বাড়ির পেছনে পড়েছিল। অনু আমার হাত থেকে কাগজটা কেড়ে নিল। দেখি। অনু, যা, শুতে যা, মা ধমকালেন। কিন্তু মা, এটা কি? কিছু না, পাড়ার বাচ্চারা মজা করছে গি। অনু অনিচ্ছা সত্ত্বেও চলে গেল। মা দরজা বন্ধ করে দিলেন। শোনো, তিনি আবার ফিসফিস করতে লাগলেন, আসল কথা হল, তোর বাবা, দীপক, জঙ্গলে যে ধন খুঁজতে গিয়েছিল, সেটা আসলে ব্রিটিশদের আমলের এক জমিদারের গুপ্তধন। ওই জমিদারের বংশধরেরা এখনও খুঁজছে সেটা। আর তোর বাবা সেটার খোঁজ পেয়ে গেছে। কিন্তু এখন ওরা দীপককে হুমকি দিচ্ছে যে গি। হঠাৎ বাইরে থেকে জোরে আওয়াজ এলো, যেন কেউ জানালায় আঘাত করেছে। আমরা দুজনেই চমকে উঠলাম। দরজা জানালা বন্ধ কর, মা বললেন। আমি ছুটে গিয়ে সব জানালা বন্ধ করে দিলাম। মা, ফোন করি পুলিশে? না, মা জোর দিয়ে বললেন, পুলিশ এ ব্যাপারে কিছু করতে পারবে না। এসব লোক খুব প্রভাবশালী। তাহলে কি করব? আমাদের দীপকের কাছে যেতে হবে। ও এখন জাগরণপুরের জঙ্গলে লুকিয়ে আছে। আমাদের ওকে সাবধান করতে হবে। জাগরণপুর? সেটা তো এখান থেকে 50 কিলোমিটার দূর। হ্যাঁ। কাল ভোরেই আমাদের রওনা দিতে হবে গি। কিন্তু অনু, দাদা? ওদের কিছু বলা যাবে না। দাদা তো কলকাতায়। আর অনুকে বলবো আমরা বাজারে যাচ্ছি। আমি মাথা নাড়লাম। কিন্তু বুঝতে পারছিলাম না, এত বড় একটা কথা মা এতদিন কিভাবে লুকিয়ে রেখেছিলেন। মা, এসব তুমি আমাকে আগে বলনি কেন? তোকে বিপদে ফেলতে চাইনি। তোর দাদা কলকাতায়, সেখানেই ভালো আছে। আর তুই আর অনু, তোদের এসব থেকে দূরে রাখতে চেয়েছিলাম গু। কিন্তু এখন আর কোনো উপায় নেই। তোর বাবা বিপদে। আমাদের ওকে সাহায্য করতে হবে গু। আমি বুঝতে পারলাম, আমাদের পারিবারিক জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একটা রহস্যময় অধ্যায়, যেখানে আমার তথাকথিত বাবা আসলে আমার বাবা নন, তিনি আমার কাকা। আর তিনি এখন কোনো এক গুপ্তধনের খোঁজে জাগরণপুরের জঙ্গলে লুকিয়ে আছেন। পরের দিন ভোরে আমরা অনুকে বলে দিলাম যে আমরা শহরে যাচ্ছি বাজার করতে। অনু সন্দেহ করল, কিন্তু কিছু বলল না। আমরা বেরিয়ে পড়লাম জাগরণপুরের উদ্দেশ্যে। বাসে করে 2 ঘণ্টার যাত্রা। পুরো সময় মা চুপচাপ ছিলেন, মাঝে মাঝে আর চোখে দেখছিলেন কেউ আমাদের ফলো করছে কিনা। আমরা জাগরণপুর পৌঁছে বাস থেকে নেমে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলের দিকে যেতে হবে। আমরা একটা চায়ের দোকানে বসলাম। দেখো, মা বললেন, আমরা সবার নজর এড়াতে আলাদা আলাদা পথে যাব। তুমি ওই পথ দিয়ে যাও, আমি অন্য পথে যাচ্ছি। জঙ্গলের কাছে সেই বড় বটগাছের নিচে দেখা হবে। আমি ঘাবড়ে গেলাম। মা, আমি একা যাব? অমিতা, তুই এখন বড় হয়েছিস। তোর বয়স 18, একা একা যেতে হবে। আর আমরা যদি একসাথে যাই, কেউ সন্দেহ করতে পারে গি। আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। আমরা আলাদা হয়ে গেলাম। আমি গ্রামের ভিতর দিয়ে হাঁটতে লাগলাম, কিন্তু কেমন একটা অস্বস্তি বোধ করছিলাম, যেন কেউ আমাকে ফলো করছে। আমি মাঝে মাঝে পেছন ফিরে দেখছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না।
গ্রাম পেরিয়ে আমি জঙ্গলের পথে এলাম। একটা সরু পথ জঙ্গলের ভিতর দিয়ে গেছে। আমি সেই পথে হাঁটতে লাগলাম। চারদিকে নির্জনতা, শুধু পাখির ডাক আর পাতার মর্মর শব্দ। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মায়ের জন্য, বাবার মানে কাকার জন্য এগিয়ে যেতে হবে। জঙ্গল ক্রমশ গভীর হতে লাগল। আমি মায়ের কথা মতো সেই বড় বটগাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যখন হঠাৎ একটা শব্দ শুনলাম। আমি ঝোপের দিকে তাকালাম। সেখানে কিছু একটা নড়াচড়া করছিল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কে? কে ওখানে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। কোনো উত্তর এলো না। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ। আমি ছুটতে শুরু করলাম। পেছন থেকে কেউ আমাকে ধাওয়া করছিল। আমি প্রাণপণে ছুটছিলাম, কিন্তু পা হোঁচট খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়ানোর আগেই কেউ পেছন থেকে আমার মুখ চেপে ধরল। চুপ, একটা গলা বলল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। আমি দেখলাম একজন লোক আমাকে ধরে রেখেছে। তার মুখ ঢাকা। তুমি কে? সে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না, তার হাত আমার মুখে ছিল। আমি তোমার মুখ ছেড়ে দেব, কিন্তু চিৎকার করবে না। ঠিক আছে? আমি মাথা নাড়লাম। সে ধীরে ধীরে হাত সরাল। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার প্রশ্নের উত্তর দেব না। তুমি কে, আর এখানে কি করছ? আমি অমিতা। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। লোকটি স্তব্ধ হয়ে গেল। তোমার বাবাকে? দীপক দত্ত। লোকটি আমার হাত ধরে টানল। আমার সাথে এসো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার মা আসবেন। তোমার মাও এখানে? লোকটি চমকে উঠল। শোনো, এটা বিপজ্জনক জায়গা। তোমাদের এখানে আসা উচিত হয়নি। আমার বাবা কোথায়? চুপ করো, আমার সাথে এসো। আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলাম। আমি ভয়ে কাঁপছিলাম। এই লোকটি কে? সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মা কোথায়? আমরা একটা ছোট কুঁড়ে ঘরের সামনে এসে থামলাম। লোকটি দরজায় টোকা দিল, একটা বিশেষ ধরনের টোকা, যেন কোনো সংকেত। দরজা খুলে গেল। আমার চোখ কপালে উঠল। সামনে দাঁড়িয়ে আমার বাবা, মানে কাকা, দীপক। বাবা! আমি চিৎকার করে উঠলাম। অমিতা, তুই এখানে কি করছিস? তিনি আতঙ্কিত গলায় বললেন। বাবা, মাও আসছেন। আমরা তোমাকে খুঁজতে এসেছি। বাবা আমাকে জড়িয়ে ধরলেন। পাগল মেয়ে, তোরা এখানে কেন এলি? এটা বিপজ্জনক জায়গা। আপনি ওর বাবা? আমাকে যে লোকটি ধরে এনেছিল সে জিজ্ঞেস করল। হ্যাঁ, প্রফুল্ল, বাবা বললেন। প্রফুল্ল তার মুখের কাপড় সরিয়ে ফেলল। দেখলাম একটি 30-এর কোঠায় পরা লোক, গায়ের রং ফর্সা, মুখে কয়েকদিনের দাড়ি। আমি আপনার মেয়েকে জঙ্গলে দেখে সন্দেহ করেছিলাম, প্রফুল্ল বলল। ভাগ্যিস ধরেছিলাম, নইলে ওরা ধরতে পারত। ওরা কারা বাবা? আমি জিজ্ঞেস করলাম। পরে বলবো, বাবা বললেন। তোর মা কোথায়? আমরা আলাদা পথে এসেছি। বটগাছের কাছে দেখা হওয়ার কথা ছিল। বাবা ও প্রফুল্লের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোন বটগাছ? প্রফুল্ল জিজ্ঞেস করল। জঙ্গলের প্রবেশপথের কাছে একটা বড় বটগাছ আছে, সেখানে গিউ। ভগবান! প্রফুল্ল চিৎকার করে উঠল। ওটা ওদের আড্ডা। আমাদের এখনই যেতে হবে। আমরা 3 জনে কুঁড়েঘর থেকে বেরিয়ে পড়লাম। প্রফুল্ল আমাদের এক গোপন পথ দিয়ে নিয়ে চলল। পথে বাবা আমাকে সংক্ষেপে বলে দিলেন কি হয়েছে। জাগরণপুরের জঙ্গলে একটা প্রাচীন মন্দির আছে, যেটি ব্রিটিশদের আমলে একটি গুপ্ত ধনভাণ্ডার হিসেবে ব্যবহৃত হতো। এখানে একটি জমিদার পরিবার তাদের সম্পত্তি লুকিয়ে রেখেছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কিছু লোক সেই ধনভাণ্ডার দখল করে নেয়। এরা ছিল স্থানীয় একটি গোষ্ঠী, যারা নিজেদের নাগ বংশের উত্তরাধিকারী দাবি করত। এরা অবৈধভাবে এই অঞ্চলে সোনা, হীরা পাচার করে। বাবা এই গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে এসেছিলেন। তিনি আসলে পুলিশের একজন গোপন এজেন্ট, যাকে এই দলটিকে ধরার জন্য নিয়োগ করা হয়েছিল। আর প্রফুল্ল হল তার সহকারী। কিন্তু আমাদের সব রিপোর্ট ফাঁস হয়ে গেছে, বাবা বললেন। কেউ পুলিশের ভিতর থেকে এদের সাহায্য করছে। তাই আমরা নিজেদের মৃত বলে ঘোষণা করে দিয়েছি ওপরের কাছে গিয়ে। তার মানে তুমি আসলে মাছের ব্যবসায়ী নও? না, আমি গোয়েন্দা বিভাগের লোক। আমার মাথা ঘুরে গেল। আমার কাকা, যাকে আমি বাবা ভেবে এতদিন ডেকে আসছিলাম, আসলে একজন গোপন পুলিশ এজেন্ট। আমরা দ্রুত বটগাছের দিকে এগোলাম। আমার হৃৎপিণ্ড ধড়ফড় করছিল। মা কি ঠিক আছেন?
ওরা কি মাকে ধরে ফেলেছে? বটগাছের কাছে পৌঁছে আমরা চারপাশে তাকালাম। কোথাও মাকে দেখা যাচ্ছিল না। এখানে কেউ নেই, প্রফুল্ল চাপা গলায় বলল। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, গাছের উপর থেকে আসা একটা শব্দ। তিনজনেই উপরে তাকালাম। বটগাছের একটা ডালে বসে আছেন মা। মা! আমি অবাক হয়ে চিৎকার করে উঠলাম। শশ! মা আঙুল ঠোঁটে রেখে ইশারা করলেন, ওরা এখানে আছে কি? তিনি সাবধানে গাছ থেকে নেমে এলেন। ওরা ওইদিকে, তিনি একটা দিক দেখালেন, 5 জন লোক, সবার হাতে বন্দুক। রাধা, তুমি এখানে কেন? বাবা ফিসফিসিয়ে বললেন। তোমাকে সাবধান করতে, মা বললেন, ওরা জানে তুমি বেঁচে আছো। ওরা তোমাকে খুঁজছে। কিভাবে জানলে? আমাদের বাড়িতে ওরা এসেছিল। সেই চিঠি রেখে গেছে। আমি বুঝতে পেরেছিলাম। চিঠি? কি চিঠি? ঝরনার যেখানে শুরু, পাথরের নিচে উত্তর, আমি বললাম। বাবা ও প্রফুল্লের মুখ পাংশু হয়ে গেল। এটা সাংকেতিক বার্তা, প্রফুল্ল বলল। এটা মন্দিরের গুপ্ত প্রবেশপথের ইঙ্গিত। আমরা এখন কি করব? মা জিজ্ঞেস করলেন। আমাদের এখান থেকে পালাতে হবে, বাবা বললেন, ওরা যে কোনো সময় এসে পড়তে পারে। কিন্তু কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। তিস্তাপুরে, প্রফুল্ল বলল, ওখানে আমার এক বন্ধু আছে। আমরা ওখানে আশ্রয় নিতে পারি। আগে আমাদের সেই মন্দিরে যেতে হবে, বাবা বললেন। বাবা, কি পাগল হয়েছ? আমি বললাম, যেখানে বিপদ সেখানেই তুমি যেতে চাইছ। শোনো অমিতা, বাবা বললেন, আমাদের কাছে এমন কিছু প্রমাণ আছে যা পুলিশকে দিতে হবে। সেগুলো মন্দিরে লুকানো। সেগুলো ছাড়া আমরা ওদের বিরুদ্ধে কিছু করতে পারব না। মা, বাবা, প্রফুল্ল ও আমি, আমরা 4 জন সন্তর্পণে জঙ্গলের ভিতর দিয়ে এগোতে লাগলাম। প্রফুল্ল আমাদের পথ দেখাচ্ছিল। আধা ঘণ্টা হাঁটার পর আমরা এক পাহাড়ের পাদদেশে পৌঁছালাম। সেখানে একটা ছোট ঝরনা বয়ে যাচ্ছিল। এটাই সেই ঝরনা, প্রফুল্ল বলল। ঝরনার পাশে একটা বিশাল পাথর ছিল। এটা না? মা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, প্রফুল্ল বলল। আমরা 4 জন মিলে পাথরটা সরালাম। তার নিচে একটা অন্ধকার গর্ত। গর্তের ভিতর সরু একটা সিঁড়ি নিচে নেমে গেছে। এটা কি সেই মন্দিরে যায়? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা বললেন। আমরা সবাই যাব? মা জিজ্ঞেস করলেন। না, তোমরা এখানে থাকো, বাবা বললেন, আমি আর প্রফুল্ল যাচ্ছি। না, আমি আপত্তি করলাম, আমরা সবাই যাব। আমরা আর বিচ্ছিন্ন হব না। বাবা একটু ভেবে রাজি হলেন। আমরা টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা গভীর থেকে গভীরতর হতে লাগল। আমরা প্রায় 50টা সিঁড়ি নেমেছি। শেষে একটা সুড়ঙ্গে এসে পৌঁছালাম। সুড়ঙ্গটা ঠান্ডা ও অন্ধকার। শুধু আমাদের টর্চের আলো পথ দেখা যাচ্ছিল। আমরা সুড়ঙ্গ ধরে এগোতে লাগলাম। আধা ঘণ্টা পর আমরা একটা বিশাল হোলঘরের মতো জায়গায় এসে পৌঁছালাম। এটাই সেই মন্দির, প্রফুল্ল বলল। টর্চের আলো আমরা দেখলাম সামনে একটা বিশাল কক্ষ। দেওয়ালে নানা ধরনের চিত্র আঁকা। মাঝখানে একটা মূর্তি স্থাপিত, একটা সাপের মূর্তি যার মাথায় ফনা। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা বললেন, এটা নাগ দেবতার মন্দির। কিন্তু এটা তো হিন্দু মন্দির, মা বললেন। না, এটা প্রাগৈতিহাসিক, বাবা ব্যাখ্যা করলেন। এই অঞ্চলে খ্রিস্টপূর্ব যুগে নাগ উপাসকরা বাস করত। পরে এটা হিন্দু মন্দিরে পরিণত হয়। আর ব্রিটিশ আমলে জমিদাররা এটাকে ধনভাণ্ডার হিসেবে ব্যবহার করত। আমাদের যা দরকার সেটা কোথায়? প্রফুল্ল জিজ্ঞেস করল। ওই দেবমূর্তির পেছনে, বাবা বললেন। আমরা মূর্তির পেছনে গেলাম। সেখানে দেওয়ালে একটা খাঁজ দেখা গেল। বাবা সেটা টিপতেই দেওয়ালের একটা অংশ সরে গেল। ভিতরে একটা ছোট কুঠুরি। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা বললেন, এখানেই ধনভাণ্ডার ছিল। কিন্তু এখন খালি। তাহলে তোমার প্রমাণ? এই দেখো, বাবা কুঠুরির দেওয়ালে টর্চ ফেললেন। আমরা দেখলাম দেওয়ালে নানা ধরনের ছবি, নাম, তারিখ লেখা। এগুলো কি? মা জিজ্ঞেস করলেন। এগুলো হলো সাক্ষ্য, বাবা বললেন। দেখো, এগুলো তারিখের হিসাব, কখন কি ধনসম্পদ কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোনো ট্রাকে, কোনো লোক ভারপ্রাপ্ত ছিল। ওরা এগুলো রেকর্ড রাখত। এজন্যই আমি এখানে এসেছিলাম, এগুলো খুঁজতে। প্রফুল্ল তাড়াতাড়ি ছবি তুলতে শুরু করল। মোবাইলে। আমাদের আরও একটা কাজ করতে হবে, বাবা বললেন। কি? আমরা 3 জন একসাথে জিজ্ঞেস করলাম।
ওই মূর্তির ভিতরে একটা মূল্যবান রত্ন আছে, বাবা বললেন, একটা নীলা পাথর, যা ওরা ভারত-নেপাল সীমান্ত পার করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আমাদের সেটা উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে? মা জিজ্ঞেস করলেন। বাবা পকেট থেকে একটা ছোট হাতুড়ি বের করলেন। আমরা মূর্তির মাথা ভেঙে ফেলব। কিন্তু এটা পবিত্র মন্দির, মা প্রতিবাদ করলেন। এটা আসল মূর্তি নয়, প্রফুল্ল ব্যাখ্যা করল, এটা ওরা তৈরি করেছে নীলা পাথর লুকানোর জন্য। আসল মূর্তি এখান থেকে অনেক দূরে, রাজ্য জাদুঘরে সংরক্ষিত। আমরা ফিরে গেলাম মূর্তির কাছে। বাবা হাতুড়ি দিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন। কিছুক্ষণ পরেই মূর্তির মাথা ভেঙে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো একটা আশ্চর্য নীল পাথর, মুক্তোর সমান আকারের। এটাই সেই নীলা পাথর? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবা বললেন, এটার মূল্য কোটি টাকার বেশি। বাবা পাথরটা পকেটে রাখলেন। চলো, এবার আমাদের পালাতে হবে। যতক্ষণ না আমরা সুরক্ষিত স্থানে পৌঁছাই ততক্ষণ বিপদ। আমরা বেরিয়ে আসার জন্য ঘুরে দাঁড়ালাম, কিন্তু হঠাৎ কয়েকটা টর্চের আলো আমাদের চোখে পড়ল। সামনে একদল লোক। আরে বাহ, দীপক বাবু, আপনাকে এখানে পাওয়া যাবে ভাবিনি, একজন লোক বলল। বিমল, বাবা গম্ভীর গলায় বললেন। আপনি তো মৃত, তাই না? বিমল হাসল। আমাদের ধোঁকা দিয়েছিলেন। আর এই তো আপনার স্ত্রী আর মেয়ে আর প্রফুল্ল। বিমলের সাথে আরও 4 জন লোক ছিল, সবার হাতে বন্দুক। আপনি কি মনে করেছেন আমরা জানি না এই গুপ্ত পথের কথা? বিমল আবার বলল। তাহলে আমাদের ফলো করনি কেন? বাবা জিজ্ঞেস করলেন। কারণ আমরা চাইছিলাম আপনি আমাদের কাজটা করে দিন। বিমল হাসল। মূর্তি ভাঙার কাজটা। পাথরটা দিয়ে দাও, দীপক। বিমল হাত বাড়াল, নইলে তোমার মেয়ে ও স্ত্রীকে গুলি করব। বাবা অসহায়ভাবে তাকালেন। আচ্ছা, নাও। তিনি পকেট থেকে পাথরটা বের করলেন। পাগল হয়েছ? প্রফুল্ল চেঁচিয়ে উঠল। এটা দিয়ে দিলে আমাদের বাঁচাবে না। আমার কাছে কোনো বিকল্প নেই, বাবা বললেন। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি মায়ের হাত ধরলাম। মা, ওই দেওয়ালের দিকে তাকাও। আমি ফিসফিস করলাম। মা দেওয়ালের দিকে তাকালেন, অবাক হয়ে। আমি যে দিকে ইশারা করেছিলাম সেখানে একটা বিশাল পাথরের শিলা টাঙানো ছিল। সেটা যদি পড়ে যায় তাহলে বিমল ও তার লোকদের উপর পড়বে। মা বুঝতে পেরে বাবার দিকে চোখের ইশারা করলেন। ঠিক আছে, তোমার পাথর নাও। বাবা এগিয়ে গেলেন বিমলের দিকে। আমি ও মা ধীরে ধীরে সরে গেলাম দেওয়ালের দিকে, যেখানে শিলা ঝুলছিল। এই পাথর হাতে পেয়ে আমাদের বস খুব খুশি হবেন, বিমল বলল। তোমাদের বসকে? বাবা জিজ্ঞেস করলেন। আপনাকে তা জানানোর দরকার নেই, বিমল হাসল। ঠিক তখনই আমি ও মা সেই শিলা দুদিক থেকে একসাথে ধাক্কা দিলাম। বিশাল শিলাটা দোলে উঠল, পরে ভয়ানক শব্দে নিচে পড়ল। বিমল ও অন্যদের উপর। পালাও, বাবা চিৎকার করে উঠলেন। আমরা সবাই ছুটে বেরিয়ে এলাম। সুডঙ্গ ধরে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। আমরা জোরে দৌড়াতে লাগলাম, পেছনে ফিরে তাকালাম না। আমরা কোথায় যাব এখন? মা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন। তিস্তাপুর, প্রফুল্ল বলল। আমার বন্ধু সেখানে আছে কি? আমরা দৌড়াতে লাগলাম। জঙ্গল পেরিয়ে, গ্রাম পেরিয়ে আমরা একটা বাস ধরলাম তিস্তাপুরের দিকে যাওয়ার জন্য। বাসে উঠে আমি বাবার পাশে বসলাম। বাবা, তুমি আমাদের এতদিন বলনি কেন? আমি জিজ্ঞেস করলাম। তোদের বিপদে ফেলতে চাইনি, বাবা বললেন। আমি জানতাম এরা খুব বিপজ্জনক। কিন্তু এখন আমরা কোথায় যাব? আমাদের বাড়ি, গ্রাম, সবকিছু ছেড়ে। মাত্র কিছুদিনের জন্য, বাবা আমাকে সান্ত্বনা দিলেন, যতদিন না এদের ধরা হয়। এই পাথর ও ছবিগুলো পুলিশকে দিলে ওরা সবাইকে গ্রেফতার করবে। আমি মাথা নাড়লাম, চুপ করে বসে রইলাম। আমার মাথা ঘুরছিল। কয়েক ঘন্টা আগেও আমি ভাবতে পারিনি যে আমাদের পরিবারে এত রহস্য লুকিয়ে আছে। আমার আসল বাবা, দাদা, আমার তথাকথিত বাবা, কাকা, আর তিনিও আসলে একজন গোপন পুলিশ এজেন্ট। তিস্তাপুর পৌঁছে আমরা প্রফুল্লের বন্ধুর বাড়িতে গেলাম। তার নাম মধু। এরা কে? মধু জিজ্ঞেস করল। আমার মিশনের সঙ্গী, প্রফুল্ল বলল। ইনি দীপক, ওর স্ত্রী রাধা, আর মেয়ে অমিতা গু। মধু আমাদের থাকার ব্যবস্থা করে দিল। পরের দিন সকালে বাবা ও প্রফুল্ল পুলিশ সুপারের সাথে দেখা করতে গেলেন। সেই পাথর ও ছবিগুলো দেখিয়ে সব বললেন। পুলিশ সেই দিনই অভিযান চালাল জাগরণপুরের জঙ্গলে। বিমল ও আরও 10 জনকে গ্রেফতার করা হল। কিন্তু দলের প্রধান, যাকে বস বলা হতো, পালিয়ে গেল। 1 সপ্তাহ পর আমরা ফিরে এলাম আমাদের গ্রামে। অনু বেচারা কত চিন্তিত হয়েছিল। ওকে আমরা সব কথা বললাম।
ও অবাক হয়ে গেল আমাদের পরিবারের এই অজানা ইতিহাস জেনে। দাদাকে বলবে? অনু জিজ্ঞেস করল। হ্যাঁ, বাবা বললেন, এবার সবাই জানবে গু। কিন্তু সপ্তাহখানেক শান্তিতে কাটার পর একদিন রাতে আমরা এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলাম। আমি ও মা বারান্দায় বসেছিলাম, বাবা ও অনু ঘরে ছিল। হঠাৎ একটা গাড়ি এসে আমাদের বাড়ির সামনে থামল। দুজন লোক নামল, একজন পরিচিত, সেই বিমল যাকে আমরা মন্দিরে দেখেছিলাম। এ কি? ও তো জেলে গু। আমি বিটবিট করলাম। ওরা পালিয়েছে, মা ফিসফিস করলেন, ওদের বস নিশ্চয়ই ওদের ছাড়িয়েছে গু। ওরা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। ভিতরে যাও, মা আমাকে ধাক্কা দিলেন, বাবাকে বলো উ। আমি ছুটে ভিতরে গেলাম। বাবা, বিমল এসেছে, আমি চিৎকার করে উঠলাম। বাবা লাফিয়ে উঠে দাঁড়ালেন। অমিতা, অনু, পেছনের দরজা দিয়ে পালাও, তিনি বললেন। আমি ওদের আটকাব গু। না, আমি যাব না, আমি বললাম। আমিও না, অনু গম্ভীর গলায় বলল। বাবা বন্দুক বের করলেন। তোরা পেছনের ঘরে যা, তিনি দৃঢ় স্বরে বললেন। আমরা পেছনের ঘরে গেলাম। বারান্দা থেকে আওয়াজ শুনলাম। দীপক বাবু, বেরিয়ে আসুন, বিমল চিৎকার করছিল। কি চাও? বাবার গম্ভীর গলা শোনা গেল। আপনার কাছে কিছু জিনিস আছে, আমাদের বসের জিনিস। বিমল বলল, আমরা সেগুলো নিতে এসেছি উ। তোমাদের বসকে? বাবা জিজ্ঞেস করলেন। খুব শীঘ্রই জানতে পারবেন, বিমল হাসল। আমরা টেলিফোন করছিলাম পুলিশে, কিন্তু কেউ ফোন ধরছিল না। হঠাৎ একটা জোরের শব্দ হল, যেন দরজা ভেঙেছে। বাবা, আমি চিৎকার করে উঠলাম। অনু আমাকে ধরে রাখল। দাদি, আমাদের পালাতে হবে, সে বলল। বাইরে থেকে গুলির শব্দ শোনা গেল। আমরা ভয়ে অস্থির হয়ে উঠলাম। আবার গুলির শব্দ। তারপর নিস্তব্ধতা। বাবা, মা, আমি চিৎকার করে উঠলাম। শশ! অনু আমাকে চাপা দিয়ে ধরল, ওরা শুনতে পাবে। আমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে অন্ধকার, কার্তিক মাসের শেষ, কুয়াশাচ্ছন্ন রাত। আমরা ছুটতে লাগলাম পাড়ার ভিতর দিয়ে, যেখানে লোকজন আছে সেদিকে। আমরা পাড়ার গোলদার কাকুর বাড়িতে গিয়ে ধাক্কা দিলাম দরজায়। গোলদার কাকু দরজা খুললেন। কি হয়েছে এত রাতে? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। কাকু, আমাদের বাড়িতে ডাকাত পড়েছে, আমি কাঁদতে কাঁদতে বললাম। কি? গোলদার কাকু চমকে উঠলেন। আর তোমার বাবা মা? জানি না, অনু ফুপিয়ে উঠল। আমরা গুলির শব্দ শুনেছি গু। গোলদার কাকু তৎক্ষণাৎ পাড়ার লোকদের ডাকলেন। 10-12 জন লোক জমা হল। তারা লাঠি, বর্শা, কাস্তে নিয়ে আমাদের বাড়ির দিকে গেল। আমরা পেছনে রইলাম। ডাকাতদের দেখো, ওরা এখনো আছে নাকি? গোলদার কাকু বললেন। লোকেরা চারদিকে ছড়িয়ে পড়ল। আমরা ধীরে ধীরে আমাদের বাড়ির দিকে এগোলাম। বাড়ির সামনে এসে দেখি দরজা ভাঙা, বারান্দা রক্তের দাগ। মা, আমি চিৎকার করে ডাকলাম। কেউ উত্তর দিল না। লোকেরা ভিতরে ঢুকে খুঁজে দেখল, বাবা মা কেউ নেই। ওরা নিয়ে গেছে বাবা মাকে। পুলিশে খবর দাও, গোলদার কাকু বললেন। এখনই। সেই রাতে পুলিশ এলো, তদন্ত শুরু করল। কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। আমরা, অনু ও আমি, গোলদার কাকুর বাড়িতে থাকতে লাগলাম। পরদিন সকালে একজন লোক আমাদের একটা চিঠি এনে দিল। সে বলল, একজন লোক ওকে 500 টাকা দিয়ে এই চিঠি আমাদের হাতে পৌঁছে দিতে বলেছে। চিঠিতে লেখা, নীলা পাথর ফেরত চাও যদি তারাপীঠে এসো। বসের সাথে দেখা করো উ। আমরা পুলিশকে চিঠি দেখালাম। পুলিশ সুপার নিজে এলেন, চিঠি দেখলেন। তারাপীঠ? তিনি বললেন, বীরভূম জেলায় তারাপীঠ। ওখানে কে আছে? আমরা জানি না, আমি বললাম। আমাদের বাবা মাকে ওরা ধরে নিয়ে গেছে গিউ। আমরা একটা টিম পাঠাচ্ছি তারাপীঠে, পুলিশ সুপার বললেন। আমরাও যাব, আমি বললাম। না, এটা বিপজ্জনক, পুলিশ সুপার বাধা দিলেন। ওরা আমাদের বাবা মাকে ধরে নিয়ে গেছে। আমি কেঁদে উঠলাম। আমরা যাবই গিয়ে। পুলিশ সুপার শেষে রাজি হলেন। পরের দিন সকালে আমরা, অনু ও আমি, পুলিশের একটা জিপে করে রওনা দিলাম তারাপীঠের দিকে। সেখানে আরও 10 জন পুলিশ অফিসার আমাদের সাথে যোগ দেবেন। তারাপীঠ একটা বিখ্যাত তীর্থস্থান, শক্তিপীঠ। তারা দেবীর মন্দির আছে সেখানে। সাধুসন্ন্যাসীদের আশ্রয়স্থল। আমরা সেখানে পৌঁছে মন্দিরের কাছে গেলাম। কিন্তু এত বড় জায়গায় কোথায় খুঁজব? পুলিশ সুপার আমাদের একটা হোটেলে থাকতে বললেন। নিজেরা খোঁজ করতে বেরিয়ে গেলেন। সন্ধ্যাবেলা হোটেলে বসে আছি, তখন দরজায় নক। আমি দরজা খুলতেই একজন সাধু। তুমি অমিতা? তিনি জিজ্ঞেস করলেন।
আমি ভয় পেয়ে পেছু হটলাম। আপনি কে? আমাকে কি করে চিনলেন? আমি প্রফুল্ল। আমাকে চিনতে পারছ না? আমি ভালো করে তাকিয়ে দেখলাম, সত্যিই প্রফুল্ল। লম্বা দাড়ি, গেরুয়া পোশাক, ত্রিশূল হাতে। প্রফুল্ল কাকা! আমি চিৎকার করে উঠলাম। শশ! তিনি আমাকে থামালেন। চুপ, কেউ শুনতে পারে গি। আপনি এখানে? বাবা মা কোথায়? তাই তো তোমাদের খুঁজছি। তিনি বললেন, তোমরা কিভাবে এখানে এলে? আমি ওকে চিঠির কথা বললাম। না, এটা ফাঁদ। প্রফুল্ল বললেন, আমরা খবর পেয়েছিলাম ওরা বিহারের দিকে গেছে। তোমাদের পুলিশ দলকে সরিয়ে নেওয়ার জন্যই ওরা এখানে টেনে এনেছে গি। তাহলে বাবা মা? আমরা খুঁজছি। তোমরা এখনই আমার সাথে আসো গু। আমরা কোথায় যাব? বর্ধমান। ওখানে আমাদের একটা ঘাঁটি আছে। সেখানে আরও অফিসাররা আছেন গু। আমরা, অনু ও আমি প্রফুল্লের সাথে পালিয়ে এলাম হোটেল থেকে। একটা জিপে করে রওনা দিলাম বর্ধমানের দিকে। সারারাত গাড়ি চালিয়ে ভোরবেলা আমরা পৌঁছালাম বর্ধমানে। প্রফুল্ল আমাদের একটা ছোট বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আরও কয়েকজন অফিসার ছিলেন। তারা আমাদের দেখে অবাক হয়ে গেলেন। আরে এরা কারা? একজন অফিসার জিজ্ঞেস করলেন। দীপকের ছেলে মেয়ে, প্রফুল্ল বললেন। কিন্তু তুমি ওদের এখানে আনলে কেন? ওরা তো এখন বিপদে পড়তে পারে। ওরা ইতিমধ্যে বিপদে, প্রফুল্ল বললেন। ওরা চিঠি পেয়ে তারাপীঠে চলে গিয়েছিল। আমি ফাঁদ থেকে উদ্ধার করে এনেছি। অফিসাররা মাথা নাড়লেন। বসো, তারা আমাদের বললেন, আমরা তোমাদের বাবা মাকে খুঁজে বের করব। আমরা যাব ওদের সাথে, অনু জোর দিয়ে বলল। না, তোমরা এখানে থাকবে। প্রফুল্ল বললেন, এটা পেশাদারদের কাজ গো। আমরা সেখানে অপেক্ষা করতে লাগলাম। দিন গেল, রাত এলো। পরের দিন। আমরা রোজ জিজ্ঞেস করতাম, কোনো খবর? না, এখনো না গো। এক সপ্তাহ কেটে গেল। একদিন রাতে আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম, হঠাৎ জোরে শব্দ। বাইরে থেকে চিৎকার, পুলিশ! হাত তোলো! আমরা ধর্মট করে উঠে দেখি, বাড়ি পুলিশে ঘেরাও। আমাদের ধরে নিয়ে গেল। সেখানে আমরা দেখলাম প্রফুল্লকে হাতকড়ি পরিয়ে রাখা হয়েছে। প্রফুল্ল কাকা! আমি চিৎকার করে উঠলাম, কি হয়েছে? ওরা পুলিশ নয়, প্রফুল্ল গম্ভীর গলায় বললেন, ওরা মানুষ পাচারকারী দল। আমাদের ধোঁকা দিয়েছে গি। আমাদের একটা ট্রাকে তুলে নিয়ে গেল। যেখানে আমরা দেখলাম আরও অনেক লোক বন্দী, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি। এরা কারা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এরা সবাই বন্দী, প্রফুল্ল বললেন, ওই লোকগুলো পাচারকারী দল। ওরা মানুষ পাচার করে দেশের বাইরে গি। এর সাথে আমাদের বাবা মার কী সম্পর্ক? দীপক এদের বিরুদ্ধেও তদন্ত করছিল। প্রফুল্ল বললেন, এই পাচারকারী দল ও নাগ বংশের উত্তরাধিকারীরা একই দলের অংশ। ট্রাক চলতে লাগল, ঘণ্টার পর ঘণ্টা। আমরা কোথায় যাচ্ছি জানতাম না। শেষে একটা বিশাল গুদামের সামনে ট্রাক থামল। আমাদের নামিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে আমার চোখ ছানাবড়া। সেখানে আমার মা বাবাকে দেখলাম। মা! বাবা! আমি ছুটে গেলাম ওদের দিকে। বাবা মা আমাদের জড়িয়ে ধরলেন। তোরা ভালো আছিস? মা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন। হ্যাঁ মা, অনু বলল, তোমরা কেমন আছো? ঠিকই আছি, বাবা বললেন। দেখলাম বাবার একটা হাত ব্যান্ডেজ বাঁধা, মায়ের কপালে ক্ষত। তোদের কিভাবে ধরল? বাবা জিজ্ঞেস করলেন। আমরা সব বললাম। আমি আশঙ্কা করেছিলাম, প্রফুল্ল বললেন, সবাই বিশ্বাস করছিল দলটা বিহারে, কিন্তু আমি সন্দেহ করেছিলাম ওরা বর্ধমান সীমান্তে ঘাঁটি গেড়েছে গু। এখন কি হবে? মা জিজ্ঞেস করলেন। আমাদের জানতে হবে কে এই দলের প্রধান, বাবা বললেন। এখন পর্যন্ত আমরা শুধু ছোটখাটো সদস্যদের ধরতে পেরেছি, বিমল, তার সঙ্গীরা। কিন্তু প্রধান কে সেটা এখনও ধরতে পারিনি গি। তুমি জানো প্রধান কে? আমি জিজ্ঞেস করলাম। সন্দেহ আছে, বাবা বললেন, কিন্তু প্রমাণ নেই গু। হঠাৎ একটা শব্দ হল। সবাই চমকে উঠলাম। গুদামের দরজা খুলে গেল। একজন লোক ঢুকল, তার পেছনে আরও কয়েকজন। এগিয়ে আসতেই আমরা হতবাক। গোলদার কাকু! আমিও অনু একসাথে চিৎকার করে উঠলাম। হ্যাঁ, আমাদের পাড়ারই সেই গোলদার কাকু, যিনি আমাদের সাহায্য করেছিলেন আমাদের বাড়িতে যখন ডাকাতি হয়েছিল। যিনি পুলিশে খবর দিয়েছিলেন। তা কেমন আছো সবাই? গোলদার কাকু হাসলেন। দীপক, আমার বন্ধু, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু আমাকে ধরতে পারলে না গি। আমি জানতাম, বাবা বললেন, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছিল না গি। এখন প্রমাণের দরকার নেই। গোলদার কাকু হাসলেন। তোমরা আমার হাতে, আমার দলের হাতে।
নাগ বংশের উত্তরাধিকারীদের হাতে গু। তুমি নাগ বংশের? বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমার পূর্বপুরুষেরা ছিলেন এই অঞ্চলের প্রাচীন নাগ উপাসকদের বংশধর। আমাদের রয়েছে এই অঞ্চলের উপর দাবি, এখানকার সম্পদের উপর দাবি গু। তুমি মন্দিরের গুপ্তধন চুরি করেছ, তারপর মানুষ পাচার শুরু করেছ, বাবা বললেন। ব্যবসা? গোলদার হাসলেন, সবই ব্যবসা। এখন আমার প্রয়োজন সেই নীলা পাথর। আমি জানি তোমার কাছে আছে গি। আমার কাছে নেই, বাবা বললেন।